সালাম আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এই অধ্যায় থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে। সো এই প্রশ্নটা আসছে মূলত যশোর বোর্ড 23 সালে। আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। তোমরা আমাকে অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে বলছো যে স্যার, যশোর বোর্ড 23 সালে আসা প্রশ্নের সমাধানটা আপলোড করেন। তো তোমরা যদি এই প্রশ্নের সমাধানটা দেখো, সেক্ষেত্রে একটা টপিক একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এই টাইপের প্রশ্ন আসলে খুব সহজে তোমরা সমাধান করতে পারবা। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে চিত্র 1, এটা হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে, এটা একটা লিস্ট। ওকে, তো এখানে কিছু কথা বলা আছে। দেখো, একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়, যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে, যার আউটপুট চিত্র 1-এর নেয়। তাহলে একটা ওয়েব পেজের মধ্যে ফলের বিবরণ আছে, যেটা অনেকটা চিত্র 1-এর মতো। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না, ফলে ক্রেতারা ভুল তথ্য পায়। তাহলে তার যে ওয়েবসাইটটা আছে সেখানে ফলের দাম নিয়মিত আপডেট হয় না, তার মানে তোমার বুঝতে হবে এই ওয়েবসাইটটা হচ্ছে একটা স্টেটিক ওয়েবসাইট। স্টেটিক ওয়েবসাইটে ওয়েবসাইট চালু থাকা অবস্থায় ডেটার মান পরিবর্তন করা যায় না। ঠিক আছে, যদি বলতো যে তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয়, তার মানে তোমার বুঝতে হবে সেটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইটটা চালু থাকা অবস্থায় বা প্রদর্শিত অবস্থায় ডেটার মান পরিবর্তন করা যায়। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তো শুরুতে দেখি আমরা এই উদ্দীপক অনুসারে আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে। গ প্রশ্ন আমাদেরকে বলছে চিত্র 1-এর ন্যায় ফলাফল পেতে এইচটিএমএল কোড লেখো। তাহলে চিত্র 1-এর মধ্যে যে লিস্ট আছে, এই লিস্টের মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড করতে হবে। খুব সহজ প্রশ্ন। আমরা যদি টপিকটা আমাদের কাছে যদি ক্লিয়ার থাকে, আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। তো এটা মূলত লিস্টের কোন টপিক থেকে আসছে? আমরা মোটামুটি সবাই জানি যে লিস্ট হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে অর্ডার্ড, একটা হলো অর্ডার্ড লিস্ট, আর একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, এবং এগুলা সম্পর্কিত অনেক প্রশ্ন এর মধ্যে আমরা সমাধান করে আসছি। এরপর আরেকটা হচ্ছে নেস্টেড লিস্ট। সব থেকে বেশি প্রশ্ন আসে এই টপিক থেকে, এবং 23 সালে এই টপিক থেকে যত প্রশ্ন আসছে সবগুলো সমাধান ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো করে ফেলতে পারো। এরপর সর্বশেষ আরেকটা লিস্ট আছে, যেটা আমরা অনেকেই হয়তো পড়ি না বা স্কিপ করে যাই, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো মূলত এই প্রশ্নটা আসছে ডেফিনেশন লিস্ট থেকে। কোত্থেকে? ডেফিনেশন লিস্ট থেকে। তাহলে যদি স্যার আমাদের কাছে ডেফিনেশন লিস্ট এই টপিকটা ক্লিয়ার হয়ে যায়, আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আমরা ডেফিনেশন লিস্ট এটা আগে ক্লিয়ার করে ফেলি। তো ডেফিনেশন লিস্ট জিনিসটা আসলে কি, আমি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাই। ধরো এখানে আমি একটা লেখা লিখলাম, সেটা হলো বাংলাদেশ। ঠিক আছে, এরপর নিচে আবার আরেকটা লেখা লিখলাম, সেটা হচ্ছে আ বিউটিফুল কান্ট্রি। তো খেয়াল করবা, তুমি যখন এই টাইপের কোনো একটা কিছু দেখবা, তাহলে তুমি বুঝে নিবা এটা হচ্ছে মূলত ডেফিনেশন লিস্ট থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা। তো শুরুতে দেখো বাংলাদেশ একটা লেখা আছে, তার নিচে আবার বাংলাদেশ সম্পর্কে একটা তথ্য আছে। হ্যাঁ, এবং সেটা একটু নিচে রাইট সাইডে আছে। এরকম দেখলে তুমি বুঝে নিবে এটা ডেফিনেশন লিস্ট থেকে আসছে। তো এটা আমরা কিভাবে কোড করব? শুরুতে তুমি এই পুরো বিষয়টাকে নিয়ে আসার জন্য তোমার এখানে যেটা একটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। অর্থাৎ একটু খেয়াল করবা, অর্থাৎ তোমার এখানে ইউজ করতে হবে ওপেনিং ডিএল। ওপেনিং ডিএল বলতে কি বুঝালাম? ডি দিয়ে হচ্ছে ডেফিনেশন। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে একদম সহজ মনে হবে। আর এল ডি হচ্ছে লিস্ট, ডেফিনেশন লিস্ট। তো পুরোটাকে আমি ওপেনিং ডিএল এবং ক্লোজিং ডিএল এর মধ্যে রাখবো। হ্যাঁ, ওপেনিং ডিএল এবং ক্লোজিং ডিএল ট্যাগের মধ্যে রাখবো। এরপর শুরুতে যে লেখাটা থাকবে, সেটাকে আমরা আরও একটা ট্যাগের মধ্যে রাখবো, সেটা হচ্ছে ডিটি, ওপেনিং ডিটি এবং ক্লোজিং ডিটি। তাহলে কখন আমরা এই লেখাটাকে হচ্ছে ওপেনিং ডিটি এবং ক্লোজিং ডিটি এর মধ্যে রাখবো? তুমি দেখবা যে শুরুতে যে লেখাটা থাকবে, যেমন এখানে দেখো ম্যাঙ্গো আছে, জ্যাকফ্রুট আছে, তার নিচে আবার আরও একটা তথ্য আছে, এটা সম্পর্কিত একটা তথ্য আছে। তো
শুরুতে যে লেখাটা থাকবে সেটাকে হচ্ছে আমরা ওপেনিং ডিটি এবং ক্লোজিং ডিটি এর মধ্যে রাখবো। তো ডিটি বলতে আসলে কি বোঝাচ্ছে? ডিটি বলতে আসলে বোঝাচ্ছে ডেফিনেশন, ডেফিনেশন টার্ম, ডেফিনেশন টার্ম, ঠিক আছে? ওকে। এরপর এই লেখা সম্পর্কে যে তথ্য আছে সেটাকে আমরা যেই ট্যাগের মধ্যে রাখবো সেটা হচ্ছে ডিডি। কোনটা? ডিডি। তো ডিডি বলতে কি বোঝাচ্ছে? ডিডি বলতে বোঝাচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, ডেফিনেশন ডেসক্রিপশন। অর্থাৎ আমরা হচ্ছে কি করব, আমরা মূলত এই টার্ম সম্পর্কে তথ্য দিচ্ছি, এই টার্মটার বর্ণনা দিচ্ছি, এই যে বাংলাদেশের বর্ণনা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে আমাদের চিত্র একের মধ্যে ডেফিনেশন, সরি, এটা ডেফিনেশন ডেসক্রিপশন হবে, ডেফিনেশন ডেসক্রিপশন, ঠিক আছে? ওকে, তার মানে হলো ডিডি। তো ওপেনিং ডিডি এবং ক্লোজিং ডিডি এর মধ্যে এই লেখাটাকে আমরা রাখবো। তাহলে এখানে চিত্র একের মধ্যে কোনটা ডেফিনেশন ডেসক্রিপশন হবে? এই যে সিজনাল ফ্রুট, ন্যাশনাল ফ্রুট, আবার এগুলোও কিন্তু আমরা আরও একটা ডিডি ট্যাগের মধ্যে রাখবো। যখন এটা করব ক্লিয়ার হবে, টেনশনের দরকার নাই, শুধুমাত্র এই জিনিসটা বুঝো। তাহলে সম্পূর্ণ অংশটাকে আমরা ওপেনিং ডিএল এবং ক্লোজিং ডিএল ট্যাগের মধ্যে রাখলাম। এরপর বাংলাদেশ লেখা যেটা আছে, যেটা শুরুতে থাকবে, সেটাকে আমরা ওপেনিং ডিটি এবং ক্লোজিং ডিটি এই ট্যাগের মধ্যে রাখবো, এবং তার সম্পর্কে যে তথ্য বা বর্ণনা দেওয়া হবে সেটাকে আমরা ওপেনিং ডিডি এবং ক্লোজিং ডিডি ট্যাগের মধ্যে রাখবো। তাহলে এই যে ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে তিনটা ট্যাগ একটু মাথায় রাখবা। একটা হচ্ছে ডিএল ট্যাগ, আর একটা ডিটি ট্যাগ, আর একটা হচ্ছে ডিডি ট্যাগ, ঠিক আছে? একটু তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে চলো আমরা এই প্রশ্নটা একদম সহজভাবে এখন সমাধান করতে পারবো, বিকজ আমাদের কাছে টপিকটা একদম ক্লিয়ার, ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে বলবা। তো দেখো, আমরা এখন গ প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা শুরুতে লিখবো ওপেনিং এইচটিএমএল, অবশ্যই লিখতে হবে, এগুলো না লিখলে তো আসলে আমাদের কোডটা হবে না, এটা কাজ করবে না। এরপর সমস্ত কোড যেহেতু বডিটাকে করতে হয়, আমরা ওপেনিং বডি লিখলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ম্যাঙ্গো যেটা আছে সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, বা পুরো এই যে চিত্র একে যা কিছু আছে সব কিছুকে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডেফিনেশন লিস্ট ইউজ করতে হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে ম্যাঙ্গো, তার নিচে একটা বর্ণনা আছে, একটা মানে একটা কিছু বলা হচ্ছে। আবার জ্যাকফ্রুট, তার নিচেও বর্ণনা আছে। সো যদি এমনটা থাকে সেক্ষেত্রে আমরা সেটা অবশ্যই ডেফিনেশন লিস্টের সাহায্যেই করব। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ওপেনিং ডিএল, তার মানে হচ্ছে ওপেনিং ডেফিনেশন লিস্ট, এবং সব কিছু আমাদের থাকবে হচ্ছে ওপেনিং ডেফিনেশন লিস্ট এবং ক্লোজিং ডেফিনেশন লিস্টের মধ্যে। তাহলে আমি এখানে ক্লোজিংটা লিখে ফেললাম আমাদের সুবিধার জন্য, ঠিক আছে? এরপর আসো এখন বাকি কাজগুলো আমরা করা শুরু করি। তাহলে শুরুতে আমাদের যে ডেফিনেশন টার্মটা আছে সেটা হচ্ছে ম্যাঙ্গো। ওকে, তাহলে আমি লিখলাম যে ওপেনিং ডিটি ম্যাঙ্গো, তারপর ক্লোজিং ডিটি, ঠিক আছে? এরপর ম্যাঙ্গো সম্পর্কিত যে তথ্য আছে, যে বর্ণনা আছে, সিজনাল ফ্রুট, সেটা হচ্ছে আমাদের ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে সেটাকে আমাদের লিখতে হবে হচ্ছে ওপেনিং ডিডি সিজনাল ফ্রুট, ঠিক আছে? ক্লোজিং ডিডি। আচ্ছা, এরপরে আবার দেখো, আবার আমরা দেখতে পাচ্ছি সিজনাল ফ্রুটের নিচে আবার তথ্য দেওয়া আছে গ্রিন এবং রেড। তো এগুলো হচ্ছে মূলত অর্ডার্ড লিস্ট, খেয়াল করতে হবে এগুলো কিন্তু অর্ডার্ড লিস্ট, বিকজ এখানে আমরা ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছি। তো এটা আমি কি এখানে শুধুই অর্ডার্ড লিস্ট দিয়ে করলে কি হবে? হবে না, কারণ তুমি যদি শুধু অর্ডার্ড লিস্ট দিয়ে করো, মানে অর্ডার লিস্টের ওএল ট্যাগটা দিয়ে যদি করো, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে এটা কিন্তু এখানে না এসে ঠিক সিজনাল ফ্রুটের নিচে চলে আসবে, বুঝছো? তাহলে আমি যদি এখানে এখানে মানে ঠিক এই জায়গায় যদি আনতে চাই, সেক্ষেত্রে আমার আবার কি করতে হবে? আবার এখানে এই যে ওপেনিং ডিডি, তারপর আমার লিখতে হবে তোমার, আচ্ছা, ওপেনিং ডিডি, তারপর আমার এখানে ওপেনিং ডিডি এবং ক্লোজিং ডিডি এর মধ্যেই আমার অর্ডার্ড লিস্টটা লিখতে হবে। তাহলে এখানে আমি কি করবো? এখানে লিখবো হচ্ছে ওপেনিং ও এল, ওপেনিং ও এল, এবং টাইপ হলো আমাদের এ। হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে
যেহেতু এগুলো নিয়ে আমি আগে অনেক কথা বলে আসছি। ওকে, এরপর এখন আমরা কি করব, এই যে গ্রিন রেড এগুলা এলআই টেকের সাহায্যে লিখে ফেলবো। তাহলে এলআই গ্রিন, ক্লোজিং এলআই, এরপর যেটা আছে এটা আমি পাশে লিখছি যেহেতু আমাদের এখানে আরো কোড করতে হবে। তাহলে এলআই রেড, ক্লোজিং এলআই, তারপর আমরা এই যে অর্ডার্ড লিস্টটা ক্লোজ করব। ওকে, তাহলে ক্লোজিং অর্ডার্ড লিস্ট, তারপর আমরা ডিডি ক্লোজ করব। ঠিক আছে, ডিডি। তার মানে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, কি বললাম আমি, এই যে সিজনাল ফ্রুটটাকে আমরা ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগের মধ্যে রাখলাম। সিমিলারলি যেহেতু সিজনাল ফ্রুটের নিচে আবার একটু রাইট সাইড আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো আছে, এটাকেও কিন্তু আমাদের এই যে ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগের মধ্যে রাখতে হবে। যদি না রাখি সেক্ষেত্রে এটা কিন্তু ঠিক এটার নিচে চলে আসবে, অর্থাৎ নিচে একটু রাইট অ্যালাইনমেন্টে কিন্তু থাকবে না, মানে রাইট সাইডে থাকবে না সেটা। ঠিক আছে, এর জন্য তো এটা যেহেতু তোমাদের কাছে এখন ক্লিয়ার, এটা খুব সহজে আমরা পারবো। তো এটার জন্য আমাদের একটু এটাকে ক্লোজ করতে হবে। হুম, এখন আমরা আবার কি করব, এই যে জ্যাকফ্রুট, তো জ্যাকফ্রুট যেহেতু আছে এটা হচ্ছে ডেফিনেশন টার্ম, এটার জন্য আমরা এখানে আবার ডিটি ট্যাগটা ইউজ করব। ওপেনিং ডিটি, খেয়াল করো একটু, এই যে ওপেনিং ডিটি। হ্যাঁ, তাহলে ওপেনিং ডিটি এর মধ্যে আমরা লিখব জ্যাকফ্রুট। ওকে, তারপর জ্যাকফ্রুট দেওয়া আছে, তারপর ক্লোজিং ডিটি, তারপর এটার ডেসক্রিপশন হচ্ছে ন্যাশনাল ফ্রুট। ঠিক আছে, একটু নিচে রাইট সাইডে আছে, তাহলে সেটা অবশ্যই ডিডি ট্যাগের সাহায্যে করতে হবে। তাহলে ওপেনিং ডিডি কি করব, ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল ফ্রুট। ঠিক আছে, ক্লোজিং ডিডি। আচ্ছা, তারপর আবার দেখো ন্যাশনাল ফ্রুটের নিচে আবার আনঅর্ডার্ড লিস্ট আছে, এই যে আনঅর্ডার্ড লিস্ট। তো এটা তুমি যদি শুধু আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের সাহায্যে তুমি যদি করো তাহলে কিন্তু হবে না। কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের আবার মানে আনঅর্ডার্ড লিস্টটাকে আগের মতো এখানে যেমনটা করলাম আগের মতো আমাদের ওপেনিং ডিডি এবং ক্লোজিং ডিডি ট্যাগের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুরু করলাম, এই যে ডিডি, তারপর ইউএল, টাইপ কি দেওয়া আছে দেখো তো, টাইপ হচ্ছে স্কোয়ার, রাইট, টাইপ দেওয়া আছে হচ্ছে স্কোয়ার। ওকে, তারপর এখন আমরা এলআই ট্যাগের সাহায্যে লিখে ফেলবো, কি দেওয়া আছে, গ্রিন এবং ইয়েলো, ক্লোজিং এলআই, এরপর এলআই ক্লোজিং, ক্লোজিং এলআই, তারপর আমরা ইউএল ট্যাগটা ক্লোজ করব, মানে আনঅর্ডার লিস্ট যে ট্যাগটা আছে সেটা ক্লোজ করলাম। তারপর আমরা এই যে ডিডি ট্যাগ যেটা আছে, হ্যাঁ, মানে আমি মূলত হচ্ছে আনঅর্ডার্ড লিস্টটাকে হচ্ছে যেই ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগের মধ্যে রাখবো সেটা হচ্ছে আমরা এখন ক্লোজ করব, ডিডি। হুম, ওকে, তাহলে আমাদের কাছে এইটুকু ক্লিয়ার। ঠিক আছে, তো এরপর আমরা এখন কি করব, আমাদের এই যে ডেফিনেশন লিস্টের যে ট্যাগটা সেটা ক্লোজ করতে হবে। সেটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, যে ডেফিনেশন লিস্টের যে ট্যাগটা, ডেফিনেশন লিস্ট, হ্যাঁ, ক্লোজিং ডেফিনেশন লিস্ট। তারপর আমাদের বডি ক্লোজ করতে হবে, বডি, তারপর আমাদের এইচটিএমএল ক্লোজ করতে হবে। ঠিক আছে, খুব সহজ। তাহলে তুমি কি করলা, তুমি হচ্ছে ওপেনিং এইচটিএমএল, ক্লোজিং এইচটিএমএল, ওপেনিং বডি, ক্লোজিং বডি, সমস্ত কিছুকে হচ্ছে তুমি ওপেনিং ডেফিনেশন লিস্ট এবং ক্লোজিং ডেফিনেশন লিস্টের মধ্যে রাখলা। ম্যাঙ্গো হচ্ছে ডেফিনেশন টার্ম লিখলা, তার নিচে সিজনাল ফ্রুট হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, সেটাকে তুমি হচ্ছে এই ডিডি ট্যাগের মধ্যে রাখলা। এর নিচে যেটা আছে সেটাও কিন্তু ডেফিনেশন ডেসক্রিপশন, যদি এর নিচে আবার আসতো সেটাও কিন্তু ডেফিনেশন ডেসক্রিপশন, যদি এর নিচে আবার আসতো তাহলে সেটাও কিন্তু ডেফিনেশন ডেসক্রিপশন, মানে যতই আসুক সেটাকে তুমি ডিডি ট্যাগের মধ্যে রাখবা, মানে নিচে যতই রাইট সাইডে যত কিছু আসুক না কেন। ওকে, তো এর নিচে গ্রিন রেড যেটা আছে সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, সেটাকে আমরা আবার এই যে ওপেনিং ডিডি এবং ক্লোজিং ডিডি এর মধ্যে রাখলাম। তো এইটুকুর কাজ শেষ। এরপর আবার জ্যাক ফ্রুট শুরু হলো, এরপর আবার কি হলো, জ্যাক ফ্রুট শুরু হলো। তো সেটাকে আমরা, যেহেতু জ্যাক ফ্রুট একটা ডেফিনেশন টার্ম, সেটাকে আমরা ডিটি ট্যাগের মধ্যে রাখলাম। তার নিচে ন্যাশনাল ফ্রুট আছে,
সেটাকে আমরা ডিডি ট্যাগের মধ্যে রাখলাম। তার নিচে আবার আনঅর্ডার লিস্ট যেহেতু আছে, আবার রাইট সাইডে যেহেতু আছে সেটাকে আমরা আবার কি করলাম, সেটাকে আমরা এই যে ডিডি ট্যাগের মধ্যে রাখলাম। যদি এর নিচে আরও কিছু থাকতো রাইট সাইডে, সেটাকে আমরা আবারও ডিডি ট্যাগের মধ্যে রাখতাম। যদি এভাবে রাইট সাইডে না থেকে সরাসরি নিচে থাকে, তখন তুমি নর্মালি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তখন নর্মালি লিখবা, ঠিক আছে? ওকে, তো আশা করি গ প্রশ্নের সমাধানটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে তোমরা বলবা, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দিব, অথবা রিপ্লাইয়ের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিব। ওকে, তো চলো এখন আমরা দেখি যে আমাদেরকে ঘ প্রশ্নে কি বলছে। ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কি। তার মানে যেহেতু ব্যবসায়ী যে ওয়েবসাইটটা তৈরি করে, সেক্ষেত্রে হচ্ছে সেখানে যে ফলের বিবরণ দেওয়া আছে, সেখানে কিন্তু ফলের দামটা নিয়মিত আপডেট হয় না, যার ফলে ক্রেতারা ভুল তথ্য পায়। তো বলছে উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের যদি সঠিক তথ্য গ্রাহকরা পেতে চায়, সেক্ষেত্রে ব্যবসায়ীর করণীয় কি, ব্যবসায়ী কি করতে পারে তার গ্রাহকদের জন্য, সেটা আমাদেরকে এখানে মতামত দিতে বলছে। তো আমরা এইটা হচ্ছে নেক্সট এখানে একটু আলোচনা করি। হুম, তো একটু খেয়াল করবা। দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীর যে ওয়েবসাইটটা আমি শুরুতে তোমাদেরকে বললাম, যেহেতু এখানে ফলের দাম আপডেট হয় না, হ্যাঁ, আমরা ঘ প্রশ্নটা সমাধান করব। যেহেতু হচ্ছে ওয়েবসাইটে ফলের দাম আপডেট হয় না, তার মানে হচ্ছে এটা একটা স্টেরিক ওয়েবসাইট, স্টেরিক ওয়েবসাইট, ঠিক আছে? ওকে, তো যার ফলে হচ্ছে ক্রেতারা ভুল তথ্য পায়। কেন পায়? কারণ তুমি ধরো আজ থেকে 1 মাস আগের বা 10-15 দিন আগের ফলের দাম হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটে দিয়ে রাখছো। তো হঠাৎ করে দেখা যাচ্ছে ফলের দাম কমতেও পারে, বাড়তেও পারে। যদি তুমি 10-15 দিন পর বা 1 মাস পরের যে ফলের দাম, সেটা কমুক বা বাড়ুক, সেটা যদি তুমি পরিবর্তন না করো, তাহলে ক্রেতারা ভুল তথ্য পাবে। ক্রেতারা এসে তোমাকে বলবে যে আপনার ওয়েবসাইটে এটা লেখা আছে, দাম এটা আছে, বাট আপনি এটা বলছেন, ওখানে বেশি আছে আপনি কম বলছেন, বা ওখানে কম আছে আপনি বেশি বলছেন। তো এটা হচ্ছে ক্রেতারা ভুল তথ্য পাবে। তো এক্ষেত্রে ব্যবসায়ীর করণীয় কি, ব্যবসায়ী কিভাবে গ্রাহকদেরকে সুবিধা দিতে পারে? তো প্রথম কথা হচ্ছে এটা একটা স্টেরিক ওয়েবসাইট, যেহেতু তথ্য আপডেট হয় না। তো তুমি বলবা যে ব্যবসায়ীর যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে একটা স্টেরিক ওয়েবসাইট। মানে তুমি তার ওয়েবসাইট যেটা আছে সেটার বর্ণনা তুমি দিবা, কথাগুলো একটু লিখে নিবা সহজ কথা, যে ব্যবসায়ীর যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে একটা স্টেটিক ওয়েবসাইট। আর স্টেটিক ওয়েবসাইট কি সেটা তুমি বলবা। স্টেটিক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো চালু থাকা অবস্থায় বা প্রদর্শিত অবস্থায় ডেটার মান পরিবর্তন করা যায় না, ঠিক আছে? তো ব্যবসায়ী যদি তার গ্রাহকদেরকে সঠিক তথ্য প্রদান করতে চায়, সেক্ষেত্রে তার ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজন। কি ধরনের ওয়েবসাইট প্রয়োজন? ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজন, ঠিক আছে? তো এখন এই যে ডাইনামিক ওয়েবসাইট যে প্রয়োজন তুমি বললা, ব্যবসায়ী যদি তার গ্রাহকদেরকে সঠিক তথ্য দিতে চায়, তাহলে তার ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজন। তাহলে এই ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে তুমি তথ্য দিবা। কি দিবা? তুমি বলবা যে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যে ওয়েবসাইটটা প্রদর্শিত অবস্থায়, মানে চালু থাকা অবস্থায় ডেটার মান পরিবর্তনশীল। যেমন তুমি দেখো যে আমাদের ফেসবুক, ইউটিউব অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ধরো তোমার বলা যেতে পারে দারাজ আছে, অথবা অন্যান্য যেই ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, বা অনেক অনেক, এই ওয়েবসাইটগুলো কিন্তু মানে ডেটার মান পরিবর্তনশীল। যেমন তুমি দেখো, তুমি ফেসবুকে পোস্ট করতে পারো, কমেন্ট করতে পারো, রিপ্লাই করতে পারো, আরও অনেক কিছু করা যায়। হ্যাঁ, তার মানে এখানে আমরা চাইলেই হচ্ছে প্রতি সেকেন্ডেই, মানে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হচ্ছে তাদের ডেটাগুলো কিন্তু কি করছে, পরিবর্তন করছে। মানে তাদের ডেটাগুলো হচ্ছে আপলোড করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে, এই কাজগুলো আর কি। তার মানে এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এখানে তথ্যগুলো ইনস্ট্যান্ট কি করা যায়, ইনস্ট্যান্ট হচ্ছে পরিবর্তন করা যায়। তাহলে ব্যবসায়ী যদি তার গ্রাহকদেরকে সঠিক তথ্য প্রদান করতে চায়, সেক্ষেত্রে তার ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজন। তাহলে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যেটা প্রদর্শিত থাকা অবস্থায় ডেটার মান পরিবর্তন করা যায়, ঠিক আছে? এরপর তুমি বলবা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে এইচটিএমএল ভাষার পাশাপাশি অথবা
মার্কআপ ভাষা, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ভাষা, এটা কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটা মার্কআপ ভাষা, ঠিক আছে? তাহলে তুমি বলবা যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য মার্কআপ ভাষার পাশাপাশি স্ক্রিপ্টিং ভাষা বা উচ্চস্তরের ভাষা ব্যবহার করার প্রয়োজন হয়। স্ক্রিপ্টিং ভাষা বা উচ্চস্তরের ভাষা বলতে আমি কি বোঝাচ্ছি? মূলত বোঝাচ্ছি হচ্ছে যেমন পিএইচপি, হ্যাঁ, তারপর ধরো জাভা, হ্যাঁ, পাইথন, এই ধরনের যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়, সেগুলোর মাধ্যমেই আমরা মূলত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই কথাগুলো তুমি লিখবা। তাহলে কি বললাম, একটু সামারি করে দেই। আমি বললাম যে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যেখানে ওয়েবসাইটটা প্রদর্শিত অবস্থায় তার ডেটার মান পরিবর্তন করা যায় না। যদি ব্যবসায়ী তার গ্রাহকদেরকে সঠিক তথ্য প্রদান করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে তার ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজন হবে। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেটা প্রদর্শিত অবস্থায় যার ডেটার মান পরিবর্তন করা যায়। তো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে মার্কআপ ভাষার পাশাপাশি স্ক্রিপ্টিং ভাষা বা উচ্চস্তরের ভাষার প্রয়োজন হয়, যেমন পিএইচপি, জাভা, পাইথন ইত্যাদি যে ভাষাগুলো আছে সেগুলো ব্যবহার করার প্রয়োজন হয়। তো আমরা বলতে পারি ব্যবসায়ী হচ্ছে তার ওয়েবসাইটটাকে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে সে তার গ্রাহকদেরকে সঠিক তথ্য প্রদান করতে পারে। এরপর তুমি ডাইনামিক ওয়েবসাইটের কয়েকটা সুবিধা তুমি লিখে দিবা, কি কি সুবিধা আছে। যেমন তুমি হচ্ছে এখানে তোমার তথ্যগুলো পরিবর্তন করতে পারবা, হ্যাঁ, মানে প্রথম সুবিধাটা হচ্ছে যে তোমার তথ্য পরিবর্তন করা যাবে। তারপর পরিবর্তন করা যাবে। তারপর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য তুমি নির্দিষ্ট পেজ প্রদর্শন করতে পারবা, অর্থাৎ নির্দিষ্ট ব্যবহারকারীকে তুমি নির্দিষ্ট একটা পেজ দেখাতে পারবা। নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট পেজ প্রদর্শন করা যায়। নির্দিষ্ট পেজ প্রদর্শন করা যায়। যেমন দেখো, ধরো তোমার ওখানে হচ্ছে কোনো একটা অ্যাপসে তোমার ওখানে ডিসকাউন্ট দেখাচ্ছে 50%, বাট আমার এখানে কোনো ডিসকাউন্ট দেখাচ্ছে না, তাহলে তোমাকে আমি নির্দিষ্ট একটা অফার দিচ্ছি, বাট সেটা কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে? তো নির্দিষ্ট ব্যবহারকারীকে আমি নির্দিষ্ট একটা কি করতে পারবো, যে পেজ প্রদর্শন করতে পারবো। তারপর আমরা এখানে আরও কাজ করতে পারি, যেমন আমরা ব্যবহার ব্যবহারকারীর কাছ থেকে হুম হচ্ছে ইনপুট নেওয়া যায়। ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া যায় ইনপুট নেওয়া যায়। তারপর তুমি আরও একটা সুবিধা লিখতে পারো, অনেক সুবিধা আছে। তারপর তুমি আরেকটা সুবিধা লিখতে পারো যে ওয়েবসাইটটি দেখতে আকর্ষণীয় হয়। ডাইনামিক ওয়েবসাইট কিন্তু দেখতে আকর্ষণীয় হয়, ঠিক আছে? ওয়েবসাইটটি দেখতে আকর্ষণীয় হয়, তো লিখে দিবা, কেমন? এই কয়েকটা লিখলেই হবে, তোমাদের আর এর থেকে বেশি লেখার কোনো প্রয়োজন নাই। যেমন তথ্য খুব দ্রুত পরিবর্তন করা যায়, নির্দিষ্ট ব্যবহারকারীকে তুমি নির্দিষ্ট তথ্য বা কোনো একটা ওয়েব পেজ প্রদর্শন করতে পারবা। এরপর হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিতে পারবা, এবং ওয়েবসাইটটি দেখতে হচ্ছে অনেক আকর্ষণীয় হয়, এরকম কয়েকটা সুবিধা তুমি লিখে দিবা, ঠিক আছে? তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা, মানে প্রশ্নটা ক্লিয়ার। তো এ হচ্ছে মূলত যশোর বোর্ড 23-এ আসা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কারণ এখানে যে টপিকগুলো আমরা পড়লাম টপিকগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পরবর্তী অন্য একটা ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো। আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।